নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা শিক্ষামূলক গল্প বলছি, যেই গল্প থেকে আমাদের জীবনে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আমি গল্পটা শুরু করছি। যে গল্পটা হলো একটা চোর, সে রাতের বেলায় চুরি করতে বেরোয়, কিন্তু যখন সে চুরি করার জন্য যায় সেই সময় হঠাৎ তিনি একজনকে দেখেন। একজনকে দেখে চোর কী করে, সে লুকিয়ে পড়ে। কারণ সমস্ত রাস্তা শুনশান, কোনো লোকজন নেই। কিন্তু একজনকে দেখে চোর ভাবে আমি তো চুরি করতে গেছি, সে তার কাছে যদি ধরা পড়ে যাই, সে চোর নিজে গা ঢাকা দেয়, লুকিয়ে পড়ে। কিন্তু চোর যখন লুকিয়ে পড়ে তখন সেই ব্যক্তি বলে, তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন? তুমি কেন আমাকে দেখে লুকাচ্ছ? চোর ভাবে যে তাকে তো দেখে ফেলেছে, তাহলে তার সামনে যাওয়াটাই ঠিক। তাই তার সামনে যায়। তখন চোর দেখে যে সে সাধারণ মানুষ না, একজন সাধু। তখন সেই সাধু বলে, তুমি আমাকে দেখে কেন লুকাচ্ছ? তখন চোর বলে, আসলে আমি একজন চোর, আমি চুরি করতে বেরিয়েছি, তাই আপনাকে দেখে আমি নিজে লুকিয়ে পড়েছি। কিন্তু সাধু তখন বলে যে, চুরি করা তো ভালো কাজ না, কেন তুমি চুরি করো? তুমি চুরি করা ছেড়ে দাও। কিন্তু চোর বলে যে, আমার বাবা, আমার দাদা, আমাদের বংশ পরস্পর এই চুরিবৃত্তি করেই আমাদের পরিবার চলছে, তাই আমি কি করে চুরি ছাড়ব? আমাদের বংশের আমার বাপ, আমার দাদা প্রত্যেকে এই চুরিবৃত্তি করতো, তাই আমি চুরি ছাড়তে পারবো না, চুরি আমার করতেই হবে। তখন সেই চোর এই কথা শুনে সাধু বলে যে, তুমি চুরি ছাড়বে না? বলে যে, না, আমাদের বংশ পরম্পরায় এই চুরি কাজই করে এসেছে, তাই আমি চুরি ছাড়ব না। তখন সাধু ভাবে যে একে চুরি করা ছাড়তে বললে এ চুরি ছাড়বে না। তখন সাধু বলে যে, ঠিক আছে, তুমি চুরিই করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো, তুমি সেই কথাটা মেনে চলবে? তখন চোর ভাবে যে দেখি সাধু কী বলে। তখন সাধু চোরকে বলে যে, ঠিক আছে, তুমি চুরি ছাড়বে না, যেরকম চুরি করো, কিন্তু একটা কথা তুমি আমার এই কথাটা মেনে চলো। জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, যেই সময় যা এমন পরিস্থিতি তোমার সামনে আসুক, তুমি সত্য কথা বলবে, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তুমি আমার এই কথাটুকু তুমি মেনে চলো। তা চোর তখন ভাবে যে ঠিক আছে, সাধুকে কথা দিয়ে দেয় যে, ঠিক আছে, আমি যাই পরিস্থিতি আসুক না কেন, আমি জীবনে সত্যি কথাই বলবো। কিন্তু চোর সাধুকে এই কথা দিয়ে দেয়। সাধু নিজের মতন সে চলে যায়। চোর যেতে থাকে, কিন্তু যেতে যেতে চোর দেখে আর একজনের সঙ্গে দেখা হয়। আসলে সে রাজা, সেই রাজ্যের রাজা। রাজা রাত্রিবেলায় ছদ্মবেশে তিনি নগরটাকে একটু ঘুরে দেখছিলেন যে তার প্রজারা সবাই ঠিকঠাক আছে নাকি, বা রাতের বেলায় প্রজারা সব শান্তভাবে ঘুমায় না কি করে। তাই সেগুলোকে দেখার জন্য তিনি রাজা ছদ্মবেশে এক জায়গায় বসে থাকে। কিন্তু রাজা দেখে একজন ব্যক্তি, সে দৌড়ে যাচ্ছে। রাজা তাকে ডাকে, ছদ্মবেশী রাজা বলে, আরে ভাই, তুমি কোথায় যাচ্ছ? চোর মনে মনে ভাবে যে আবার আর একজনের সঙ্গে দেখা। চোর তখন তার কাছে যায়, বলে যে, তুমি কোথায় যাচ্ছ? চোর ভাবে যে আর মিথ্যা কথা বলে কি হবে, আর তার সাধুর কথা মনে পড়ে যায় যে এই মাত্র আমি সাধুকে কথা দিলাম। চোর তখন সত্যি কথাই বলে যে, আমি চুরি করতে যাচ্ছি, এই চুরিবৃত্তি আমি করি। তখন ওই ছদ্মবেশী রাজা বলে চোরকে যে, তুমি চুরি করতে যাচ্ছ, তা ঠিক আছে, একা একা চুরি করো,
তাই আমিও তো চুরিই করি, তাই একসঙ্গেই তোমার সঙ্গেই চলো আজকের থেকে আমরা দুজন একসঙ্গে চুরি করব। আর একসঙ্গে যদি চুরি করি যা হবে আমরা আধা আধা ভাগ করে নেব। সেই চোর ভাবে যে ঠিকই আছে, একা একা চুরি করতে যাই, তার থেকে আমরা দুজনেই যদি একসঙ্গে চুরি করতে যাই তাহলে আমরা যা পাবো, যা চুরি করব সেটাকেই দুই ভাগ করব। তারপর রাজা, ছদ্মবেশী রাজা আর ওই চোর একসঙ্গে চুরি করতে যায়। কিন্তু রাজা, ছদ্মবেশী রাজা সেই চোরকে বলে যে চলো আজকে রাজপ্রাসাদে যাই, রাজার প্রাসাদে যাই, সেখান থেকে কিছু চুরি করি। কিন্তু চোর বলে রাজপ্রাসাদে, না না না, সেখানে চুরি করতে যাব না। রাজপ্রাসাদে চুরি করা কি সম্ভব? এই কত রকম দুয়ার, কত রকম ঘর, আর কোন দিক দিয়ে বেরোয়, কোন দিক দিয়ে ঢোকে, কত রকম গুপ্ত পথ, আর কোন ঘরেই বা রাজার সব সম্পত্তি, হিরে রূপো, মানে সমস্ত রতন সব কিছু রাখে, তাও তো জানা নেই। না না না, রাজার প্রাসাদে চুরি করা সম্ভব না। কিন্তু ওই ছদ্মবেশী রাজা তখন চোরকে বোঝায়, বলে আরে তুমি ভয় পাচ্ছ কেন? রাজার গুপ্ত, রাজার প্রাসাদে কোন গুপ্ত যে দুয়ার, কোন দিক দিয়ে ঢুকতে হয়, কোন দিক দিয়ে বার হতে হয়, আমি সব জানি। চোর বলে তুমি কি করে জানো? বলে আগে আমি রাজার ওখানে দারোয়ানের কাজ করতাম, কিন্তু পরে আমাকে রাজা ছাড়িয়ে দেয় সেই কাজ থেকে, তারপর থেকে আমি চুরিবৃত্তি করি। তাই রাজার ওখানে কাজ করার জন্য আমি রাজার বাড়ির যে গুপ্ত, কোন দিক দিয়ে গুপ্ত রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে রাজার প্রাসাদে ঢোকা যায়, সেই সমস্ত সব আমি জানি। তাই তোমার কোনো চিন্তা নেই, চলো আমরা রাজার বাড়িতেই চুরি করি। চোর তখন ভাবে যে এ যেরকম জানেই সব কিছু, তাহলে চলো যা পাবো আধা আধা বলে, রাজা তো নিজে জানেই কোন দিক দিয়ে রাজার গুপ্ত ঘর, কোন ঘরে। চোরকে রাজার প্রাসাদের কাছে গিয়ে সেই ছদ্মবেশী রাজা চোরকে বলে তুমি এই রাস্তা দিয়ে চলে যাও, এই রাস্তা দিয়ে গেলেই তুমি দেখবে এটা গুপ্ত রাস্তা, কেউ তোমাকে দেখতে পাবে না, আর সেখানে দেখবে তুমি চলে যেতে পারবে। চোর তখন বলে যে আমি এখান দিয়ে যাবো ঠিকই, কিন্তু কোন ঘরের রাজা হিরে মাণিক্য এগুলো রাখে তা তো আমি জানি না। তখন রাজা বলে যে তুমি এই রাস্তা দিয়ে চলে যাও এবং ওখানে গিয়ে দেখবে অনেকগুলো বাক্স, এবং সেগুলোকে তুমি দেখবে ওখানেই সব কিছু আছে, তুমি যাও। সেই চোর কি করে আস্তে আস্তে রাজার দেখানো রাস্তা দিয়ে, সে কি করে আস্তে আস্তে রাজার গুপ্ত রাস্তা দিয়ে রাজার প্রাসাদে ঢুকে। প্রাসাদে ঢুকে রাজা যেই মতো বলে দেয় যে এই খানে দেখবে যে অনেক রকম সমস্ত বাক্স আছে, আর সেই বাক্সগুলোর মধ্যে দেখবে অনেক হীরা রতন সোনা সব কিছু আছে, তোমার যতটা ইচ্ছা তুমি সেখান থেকে চুরি করবে, নিয়ে চলে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার কোনো ভয় নেই। চোর আস্তে আস্তে সেই রাস্তা দিয়ে ঢুকে দেখে একটা ঘর, তারপরে দেখে অনেকগুলো বাক্স। চোর তো অবাক হয়ে যায়, এতগুলো বাক্স! চোর অতগুলো বাক্সর মধ্যে কোনো বাক্সই সে হাত দেয় না। একটা ছোট্ট বাক্স আছে এবং পাশেই আর একটা জায়গায় চাবি আছে, সেই চাবি দিয়ে ওই ছোট্ট বাক্সটাকে চোর খোলে। খোলা পর চোরের চোখ একেবারে মানে ঝলসে যায়, এত হিরে সোনা সব ঝলমল করে উঠে, চোরের চোখ একদম ঝলসে যাচ্ছে যেন ওই হিরে মণি মাণিক্য দেখে। চোর তখন ওই ছোট্ট একটা বাক্স খোলে, আর কোনো বাক্সগুলো সে ধরেও না। ছোট্ট বাক্স খুলে দেখে তার নিচে অনেক সোনা গয়না এগুলো আছে, কিন্তু উপরে যা 5টা হীরা, সে বড় বড় 5টা হীরা, সে একদম মানে উজ্জ্বলভাবে জ্বলন্ত মনে হচ্ছে, এত জ্যোতি বেরোচ্ছে।
সেটা দেখে চোর প্রথমে 5টা হীরাই নেয়। 5টা হীরা নিয়ে আর কোনো গুলো না খুলে, আর ভিতরে যে আরও সোনা গয়না আছে সেগুলোর দিকে চোর হাতও দেয় না। আবার বাক্সটাকে বন্ধ করে ওই 5টা হীরা নিয়ে চোর ওই গুপ্ত পথ দিয়ে সে আস্তে আস্তে যখন আসছে, তখন তার মনে হয় যে আরে বাইরে তো আর একজন চোর দাঁড়িয়ে আছে, তাই ওর সঙ্গে আমার হিসাব হয়েছে যে যা পাবো আধা আধা। তা আমি যদি 5টা হীরা নিয়ে যাচ্ছি, এই 5টা হীরা ও দুটো আমি দুটো, একটা যে বাজবে, তাই সেটাকে কি করে ভাগ করা হবে? তাই সেটাকে তো ভাগ করা যাবে না। তাই তার থেকে ভালো একটা হীরা আমি রেখে আসি। চোর কি করে, আবার গিয়ে সেই বাক্সটার মধ্যেই একটা হীরা রেখে 4টা হীরা নিয়ে গুপ্ত পথ দিয়ে সেই ছদ্মবেশী রাজার কাছে চলে আসে। রাজার কাছে এসে বলে যে আমি 4টা হীরা এনেছি, এই নাও তুমি দুটো রাখো, এই দেখো আমার দুটো, বলে সে দুটো নিয়ে চোরের বাড়িতে চলে যায়। আর রাজা পরে রাজপ্রাসাদে সে ঢুকে রাজার নিজের ঘরে রাজা শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় রাজবাড়িতে হৈ হৈ পড়ে যায় যে রাজবাড়িতে কালকে চুরি হয়েছে, রাজার বাড়িতে কালকে চুরি হয়েছে। এই চুরি হয়েছে এই নিয়ে যখন হইচই পড়ে যায়, এবং রাজা সকালবেলায় নিজের রাজবেশে সিংহাসনে বসে রাজা মন্ত্রীদেরকে আদেশ করে এবং তার সিপাহীদেরকে আদেশ করে যে চোর তাকে ধরে আনতে হবে। এবং রাজা মনে মনে ভাবে যে যেই চোর আমাকে দুটো হিরে দিল, তাই সেখানে আমার একবার গিয়ে দেখা উচিত যে সে কি সত্যই 4টা হিরেই নিয়েছে। কারণ রাজা জানতো যে সেই ছোট্ট বাক্সটার মধ্যে 5টা হীরা ছিল, রাজা সেটা জানতো। তাই রাজা ভাবে যে একবার দেখা উচিত। কিন্তু রাজা যখন তার নিজের জায়গায় যায় এবং গিয়ে সেই বাক্স খুলে রাজা দেখে যে 5টা হীরার থেকে একটা হীরা বাক্সে আছে, আর দুটো হিরে ওই চোর নিয়েছে, তার মধ্যে দুটো রাজাকে দিয়েছে আর দুটো নিজে নিয়েছে। তাই আর একটা হিরে বাক্সতেই আছে। রাজা রাজ সিংহাসনে বসে তার সিপাই তার সবাইকে বলে যে তোমরা যেমন করে পারো কালকে রাতে যে আমার ঘর থেকে হিরে চুরি করেছে তাকে ধরে নিয়ে আসো। তাই সবাই যে যার মতো তাকে ছুটতে যায়। এদিকে মন্ত্রী সেও জানতো যে সেখানে 5টা হীরা আছে, কারণ রাজার একদম পরম প্রধান যে মন্ত্রী সেও জানতো। কিন্তু রাজা যখন সিংহাসনে বসে আদেশ করছে, মন্ত্রী মনে মনে ভাবে যে দেখি তো ওই হীরার ঘরে গিয়ে সেইখানে কয়টা হীরা চুরি হয়েছে। মন্ত্রী ওই বাক্স খুলে দেখে যে এখানে তো 5টা হিরে ছিল, 4টা নেই, একটা আছে। মন্ত্রীর ভিতরে লোভ জন্মায়। মন্ত্রী মনে মনে ভাবে রাজা তো চোরকে ধরে আনার জন্য লোক পাঠিয়ে দিয়েছে, তাই একটা হিরে যে আছে, রাজা জানে হীরা চুরি হয়েছে, তার মানে রাজা এটাই জানে যে সব হিরে চুরি হয়ে গেছে। কে জানে যে চোর ভুল করে একটা হীরা রেখে যাবে। তাই মন্ত্রী ভাবে যে এই হীরাটা যদি আমি নিয়ে নিই, রাজা বুঝতেও পারবে না। আর চোর যখন ধরা পড়বে, চোর যদি হাজারো জোড়হাত করে চিৎকার করে বলে যে আমি 4টা নিয়েছি, আমি একটা রেখে দিয়েছি, কে তার কথা বিশ্বাস করবে? রাজা তো সেটা বিশ্বাস করবে না, চোর যখন ধরা পড়ে যাবে। তাই রাজা ভাববে যে চোরই 5টা হীরা নিয়েছে, যে চোর সে কেন একটা হীরা রাখবে। তাই চোর যেরকম ভুল করে একটা হিরে রেখেই গেছে, তাই এই হীরাটা আমি নিয়ে নিই, কেউ টেরও পাবে না, কেউ বুঝতেও পারবে না, সবাই ভাববে চোরই চুরি করেছে। এইভাবে মন্ত্রী কী করে সেই হীরাটাকে নিজের লোভের বশে সে নিজের কাছে লুকিয়ে রাখে। এবং যখন সিপাহি টিপাহি সবাই খোঁজ করে ওই চোরকে রাজার কাছে ধরে নিয়ে আসে। চোরকে রাজার কাছে ধরে নিয়ে আসার পর রাজা যখন তাকে জিজ্ঞাসা করে, কারণ চোর তো
রাতের বেলায় তাকে দেখেছে। রাজা যে ছদ্মবেশে চোর ছিল, চোর তো আর সেটা জানে না। তাই চোরকে রাজা যখন, চোর খুব ভয়ে ভীত হয়ে আছে, রাজা জিজ্ঞাসা করে, তুমি কালকে চুরি করতে এসেছিলে? কিন্তু চোরের সেই সাধুর কথা মনে পড়ে, যে মিথ্যা কথা বলবো না, সাধুকে আমি কথা দিয়েছিলাম যে আমি যা হবে, যেই পরিস্থিতি আসুক না কেন, আমি সত্যি কথাই বলবো। তাই তখন চোর বলে, হ্যাঁ মহারাজ, আমি কালকে আপনার এখান থেকে চুরি করেছি, কিন্তু আমি 4টা হিরে চুরি করেছি। আর আমি একা চুরি করিনি, আমার সঙ্গে আরেকজন চোর ছিল। আমি তাকে 2টো হিরে দিয়ে দিয়েছি, কারণ যা চুরি করব তার সঙ্গে কথা হয়েছিল আমরা দুজন সমান সমান ভাগ নেব। তাই আমি তাকে 2টো হিরে দিয়ে দিয়েছি, আর এই যে আমার কাছে 2টো হিরে, বলে রাজার সামনে সেই 2টো হিরে চোর রাখে। কিন্তু মন্ত্রী তখন বলে রাজাকে যে এই চোর মিথ্যা কথা বলছে, আপনার ওখানে 5টা হিরেই নাই, এই চোর মিথ্যা কথা বলছে, এ 5টা হিরেই চুরি করেছে মন্ত্রী। তখন রাজা বলে যে মন্ত্রীকে, যে না, এই চোর সত্যি কথা বলছে। মন্ত্রী বলে, আপনি কি করে বুঝলেন যে চোর সত্যি কথা বলছে? রাজা বলে, এই চোরের সঙ্গে যে চুরি করতে এসেছিল আর একজন যে চোর, এই চোরের যে একজন পার্টনার ছিল চুরি করার, দুজন মিলে করত, সে আর অন্য কেউ না, সে হলো আমি। আমি ছদ্মবেশে এই চোরের সঙ্গে রাজপ্রাসাদে চুরি করতে এসেছিলাম। আর এই চোর 4টা হীরা চুরি করে 2টো আমাকে দিয়েছে। বলে রাজা কী করে, নিজের কাছ থেকে 2টো হীরা বের করে রাখে। বলে, আর ওর কাছে যে 2টো হিরে, ও সেটা আমাকে এই যে দিয়ে গেল। তাহলে ও 4টা হিরেই চুরি করেছে, ও সত্যি কথা বলছে। আর একটা হিরে কোথায় গেল? আর একটা হিরে কে নিয়েছে? তখন মন্ত্রী ভয় পেয়ে যায়, এবং মন্ত্রী ভয় পেয়ে তখন রাজার কাছে স্বীকার করে যে আর একটা হিরে আমি নিয়েছিলাম। ভাবছি যে চুরি যেরকম হয়েছে, চোর কি আর একটা হিরে ছেড়ে যাবে? তাই ও যেরকম ভুলবশত ছেড়েই গেছে, তাই সেটা আমি লোভে পড়ে নিয়ে নিয়েছিলাম। মন্ত্রী তখন সেই হিরেটা দিয়ে দেয়। এবং একটা সাধু, একজন গুরুদেব, বলে না গুরু আজ্ঞা বা বৈষ্ণব আজ্ঞা বা সাধু ভক্ত, যে নাকি সৎ পথে চলে, সত্য কথা বলে, অন্যের ভালো চায়, একজন সৎ মানুষের, যে কোনো একটা সৎ মানুষের যদি একটা কথা জীবনে ধারণ করে চলা যায়, তার জীবনকে পরিবর্তন হয়ে যায়। তার একটা সৎ মানুষের একটা কথা যদি জীবনে ধারণ করে সেটাকে পালন করে, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যায়। রাজা কি করে, এই চোরের এতটা তার সত্য কথার জন্য রাজা কি করে, ওই চোরকে বলে যে তুমি আজ থেকে আমার মন্ত্রী, তোমাকে আমি মন্ত্রী পদ দিলাম। আর যেই মন্ত্রী চুরি করেছিল একটা হীরা লোভের বশে, রাজা তাকে তার রাজ্যের থেকে বলে, তুমি, তোমার আর কাজ করতে হবে না, আমার মন্ত্রীর পদ তোমার আর থাকলো না। এবং সেই জায়গায় যে ভালো, যে প্রধান যে মন্ত্রী রাজার, সেই রাজমন্ত্রী সেই চোরকে করে দেয়। চোর বলে যে আমার মতো একজন চোরকে আপনি আপনার প্রধান রাজমন্ত্রী হিসাবে আমাকে পদ দিচ্ছেন? রাজা বলে যে তোমার সত্যতার জন্য, তোমার সত্যি কথার জন্য আমি তোমাকে এই পদ দিচ্ছি। আমি জানি যে তুমি সত্য কথা, তুমি মিথ্যা কথা বলো না, তুমি যা বলেছ সব সত্য কথা বলেছ। তাই তোমার সত্যতার জন্য আজ তোমাকে মন্ত্রীর পদ তোমাকে দিলাম, এবং তার আর চুরি করতে হয় না, সে রাজমন্ত্রীর পদ পেয়ে যায়। তাই এটাই হলো একজন সৎ মানুষের, যদি একটা বাক্য নিজের জীবনে গ্রহণ করে সেটাকে পালন করা যায়, জীবন পরিবর্তন হয়ে যায়। অন্ধকার থেকেও সে আলোর পথে
প্রবেশ করতে পারে যদি একটা সৎ মানুষের একটা কথা যদি সে জীবনে ধারণ করে পালন করতে পারে। তাই একজন চোর সে খালি সাধুর একটা সত্য কথা বলবে, এই কথাটুকু সে জীবনে এমনভাবে গ্রহণ করে নিয়েছে যে নিজের যা হয় হবে, তবু সাধুকে আমি কথা দিয়েছি যে আমি আর মিথ্যা কথা বলবো না। তাই সে সত্যি কথা বলে এবং সত্যি কথা বলে রাজার কাছে বলে, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব, তবুও আমি সত্যি কথা বলছি যে আমি 4টা হিরে চুরি করেছি, আর 2টো আমার সঙ্গে যে চোর ছিল তাকে দিয়েছি, আর 2টো আমি নিয়েছি। তাই তার এই সত্যতার জন্য রাজা তাকে, তার জীবন পরিবর্তন হয়ে যায় এবং প্রধান মন্ত্রী হিসাবে রাজা তাকে পদ দেয় এবং রাজার খুব প্রিয় হয়ে সে রাজ্যর কাজকর্ম করে। তাই এটাই হলো একটা সৎ মানুষের ভেতরে, বলে না যে কোনো সময় যদি কোনো সাধু বৈষ্ণব বা কোনো ভক্ত বা কোনো সৎ জ্ঞানী মানুষের সঙ্গে হয়তো দেখা হওয়া মাত্রই কারো জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এটাই হলো সেই, তার সঙ্গে দেখা হয়ে তার একটা উপদেশ যদি জীবনে গ্রহণ করে চলা যায়, জীবনকে পরিবর্তন করা যায়। এই রকম ভিডিওর জন্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।